আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান সিরিজ বোন অ্যাপেটিট ইওর ম্যাজেস্টি এক্সপ্লেইন করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। পর্বের শুরুতে আমাদের একটি রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে আমরা কুশিঞ্জ নামে এক অত্যাচারী রাজাকে দেখতে পাই। তার সব সৈন্য মন্ত্রী সবাই মিলে একজন রাধুনীকে ধরে আনে, যার নাম হচ্ছে ইয়োনা। তারা ইয়োনাকে উদ্দেশ্য করে বলে, মহামান্য রাজা, আপনার এই রাধুনীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেন? কারণ ইয়োনা রাজাকে ব্র্যান্ড নিউ সস দিয়ে তক্কবকি খাইয়েছে। বলে রাখি, ইয়োনা টাইম ট্রাভেল করে 2025 সাল থেকে চলে এসেছে 1400 সালে। রাজা কুশিঞ্জ তখন বলে, এই মহিলা আমাকে গত রাতে এক অদ্ভুত খাবার খাইয়েছে। কুশিঞ্জ তারপর তরবারি বের করে বলে, তাই আমি আদেশ দিচ্ছি অবিলম্বে। ইয়োনা ভেবেছিল হয়তো বলবে ফাঁসি দিয়ে তাকে গাঙ্গে ভাসিয়ে দাও, কিন্তু কুশিঞ্জ বলে, আমি আদেশ দিচ্ছি এই মহিলাকে দেশের জাতীয় রাধুনী হিসেবে নিযুক্ত করা হোক। সমস্ত মন্ত্রীদের মাথা মনে হয় কাজ করা বন্ধ করে দিল। কুশিঞ্জ বলে, এই মহিলা এখন থেকে আমার জন্য রান্না করবে। এটা বলে কুশিঞ্জ তার বাঁধন খুলে দেয়। ইয়োনা তারপরে আমাদের বলে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি 2025 সাল থেকে 1400 সালে এসে গেছি। আমি এখন আপনাদের বলবো কিভাবে এই যন্ত্রণার মধ্যে আমি আটকে গেলাম। তখন ফ্ল্যাশব্যাক হয়, আর আমরা দেখি 2025 সালের আজকের এই দিনে ছিল প্যারিসের একটি বিখ্যাত রান্নার প্রতিযোগিতা, যেখানে ইয়োনা অংশগ্রহণ করেছিল। কিন্তু হুট করে তার চুলাটা নষ্ট হয়ে যায়। তাই বলে ইয়োনাও থেমে থাকে না। সে ওখানকার খ্যার বা খড়কুটি দিয়ে আগুন ধরিয়ে সেখানেই রান্না করতে থাকে। সময় দেওয়া হয় মাত্র 4 মিনিট। ইয়োনা খুব দক্ষভাবে এর ভেতরে তার খাবার বানিয়ে ফেলে। বিচারকরা তার খাবার যেভাবে খায়, মনে হয় কতদিন হলো যে বিচারকরা না খেয়ে আছে। ইয়োনা বলে, আমার খাবারটা হরিণের মাংস দিয়ে বানানো এক ধরনের ডিজার্ট। পরে ঘোষণা আসে 3 মাস ব্যাপী এই প্রতিযোগিতার এখন ফলাফল ঘোষণা করা হবে। যে জিতবে সে পাবে 1 লাখ ইউরো। সেই পুরস্কারটা পায় ইয়োনা। তার এই আনন্দকে সে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বসে উপভোগ করে। সেই সময় আমরা ইয়োনার ল্যাপটপে একটা নিউজ দেখতে পাই। সেখানে লেখা ছিল, প্যারিসের দীর্ঘ 3170 বছর পর আজ একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ইয়োনার বাবা তাকে ফোন দিয়ে বলে, তুমি যদি প্লেনে থাকো তাহলে তুমি সূর্যগ্রহণ দেখতে পারবে। তার বাবা আরো বলেন, ইয়োনা, আমার জন্য একটা বই আনতে হবে, জোসন আমলের একটা ঐতিহাসিক রেকর্ড। ইয়োনা তারপর প্লেনে ওঠে। তাকে ক্রু এসে বেশ কিছু খাবার দেয়। সে বুদ্ধি করে বোনগুলো তার পকেটে ঢুকিয়ে ফেলে, এই ভেবে যে এটা সে পরে খাবে। তারপর সে সামনে চিংড়ির একটা ডিশ দেখে খুশিতে মিয়াও হয়ে যায়, আর পকেট থেকে সস বের করে খেতে লাগে। সেই সময় তাদের প্লেনের ক্যাপ্টেন বলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যদি এই মুহূর্তে আপনাদের জানালার দিকে তাকান তাহলে আজকের জন্য স্পেশাল সূর্যগ্রহণটি দেখতে পারবেন। সবাই যখন ব্যস্ত হয়ে ফটো তুলছিল, তখন এক ভদ্রলোক একটা জুস ইয়োনার কোলে ফেলে বলে, ও মাই গড, আই এম সরি। ইয়োনা তারপরে বাথরুমে চলে যায়। সে দেখতে পায় এই বেটা তার বাবার জন্য আনা বইগুলো একদম নষ্ট করে ফেলেছে। ইয়োনা একটু অবাক হয়, কারণ বইয়ের নাম একটা খাবারের নামে ছিল। সে আগ্রহ নিয়ে সেটা খুলে আর ফিস ফিস করে বলে, আরে এটা তো দেখছি খাবারের বই। কিন্তু সে যখন শেষ পৃষ্ঠায় পড়ে, দেখে ওখানে লেখা, আমার প্রিয়তমা, যখনই তুমি এটা পড়বে তখনই যেন আমার কাছে ফিরে চলে এসো। ইয়োনা মনে মনে ভাবে, কি রে, আদিম যুগের মানুষও কি রোমান্স জানতো নাকি? তখনই বইটা ঝলমল করে ওঠে, সূর্যকে কালো অন্ধকার গ্রাস করে ফেলে। ইয়োনা তখন হাওয়ায় ভাসতে থাকে। যখনই পরিপূর্ণভাবে সূর্যগ্রহণ হয়, তখনই সে ওই বইয়ের ভিতর হারিয়ে যায়। সাথে সাথে সে চলে আসে জুসন আমলে। সে ওখানে যে জায়গাটায় পড়ে সেটা ছিল হরিণের ফাঁদ। আর আজকে জুসনের রাজা কুশিঞ্জ দীর্ঘদিন পর হরিণ শিকারে বেরিয়েছেন। কিন্তু আজকে ছিল সূর্যগ্রহণ। এই দিনে শিকার করাকে ঈশ্বর ভালো চোখে দেখেন না। তাই তার সহযোগীরা জানায়, এটার অমান্য করলে ঈশ্বর আমাদের শাস্তি দেওয়ার জন্য একটা ডাইনি পাঠাতে পারেন। আর সেই ডাইনির নাম হচ্ছে গুইনা। তবুও কুশিঞ্জ কোনো পাত্তা দেয় না, কিন্তু সাথে সাথে সব অন্ধকার হতে শুরু করে। অন্যদিকে ইয়োনা হরিণের জালে থাকা অবস্থায় তার ঘুম ভাঙে। সে ভাবতে থাকে, কি হলো, আমি এখানে জালে আটকালাম কিভাবে? তাড়াতাড়ি তার ফোন বের করে, কিন্তু সেখানে কোনো সিগন্যালই নেই। সে ফিস ফিস করে বলে, 5G নেটওয়ার্কও কাজ করছে না, এটা আবার কোন সুন্দরবন? সেই সময় রাজা কুশিঞ্জ দেখে পাশ দিয়ে একটা শিয়াল চলে যাচ্ছে, আর তাই কুশিঞ্জ মনে করে এটা হয়তো ঈশ্বরের পাঠানো সেই গুইনা হবে। সে সেটাকে একা একা শিকার করতে বেরিয়ে পড়ে, কিন্তু সেই তীর এসে পড়ে ইয়োনার ফাঁদের উপরে। সে সহজেই সেখান থেকে বেরিয়ে যায়। যখন কুশিঞ্জ বেরিয়ে আসে, ইয়োনা জিজ্ঞেস করে, তুমি কি কোরিয়ান? ওদিকে কুশিঞ্জ এরকম মডার্ন আর অপরিচিত পোশাক দেখে বলে, নিশ্চিত সে ডাইনি হবে। যখনই কুশিঞ্জ তার দিকে তীর ছুটতে যাবে, তখন ইয়োনা বলে, শিয়ালটা ওদিকে চলে গেছে। আর এটা বলেই সে দৌড়। এভাবে পালাতে পালাতে সে চলে আসে একটা পাহাড়ের শেষ সীমান্তে, যার নিচেই ছিল বিশাল সমুদ্র। ইয়োনা হাতে শটগান দেখিয়ে বলে, আমার দিকে আসলে তোমাকে শক দিয়ে অজ্ঞান করে দিব। কুশিঞ্জ ভাবতে থাকে, এটা কে হতে পারে? তার হাতে ওটা কি, রূপার বানানো কোনো পাথর নাকি? যখন সেটাতে লেজারের মতো আলো জ্বলে ওঠে, কুশিঞ্জ মনে মনে বলে, আমি 100% নিশ্চিত এটাই সেই গুইনা। কিন্তু ইয়োনা পরিস্থিতি সামাল দিয়ে বলে, ওয়েট, তুমি কি একজন অ্যাক্টর নাকি? এটা কি হিস্টোরিক্যাল কোনো ড্রামা শুটিং?
কুশিনজো তৎক্ষণাৎ তীর ছুঁড়ে আর ইয়োনার ব্যাগটা গিয়ে পড়ে গভীর সমুদ্রে। ইয়োনার তো এটা দেখে মাথাই নষ্ট হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার কুশিনজো যখন তার দিকে তীর ছুঁড়তে যাবে তখনই দেখে তার সব তীর শেষ হয়ে গিয়েছে। ইয়োনা বলে, আমার সোনা, তুমি এখন আমার লেজার লাইটে মারা যাবে। কিন্তু সাথে সাথে কেউ একজন রাজা কুশিনজোর উপরে তীর ছুঁড়ে মারে। কে ছুঁড়ে মেরেছে তাকে দেখানো হয় না। কুশিনজো আর ইয়োনা একসাথে গিয়ে গভীর সমুদ্রে ডুবে যায়। পরে ইয়োনার রাজাকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর পকেট থেকে ফোন বের করে 999-এ কল করার জন্য। তখনই মনে পড়ে ফোনটা ছিল ব্যাগে। ইয়োনা সিদ্ধান্ত নেয় সে কুশিনজোর পকেট চেক করবে। ইয়োনার ধারণা ছিল হয়তো কুশিনজোর কাছে ফোন থাকতে পারে, কিন্তু সে ভালো করে চেক করে দেখে এই ব্যাটার আসলে কোনো পকেটই নাই। সে অনেক হাতাহাতির পর কিছু একটা পায়, কিন্তু সেটা ছিল একটা পার্সোনাল চাকু। কুশিনজো উঠে বলে, তুমি সেই গুইনা, আমাকে মারার জন্য এসেছো। কিন্তু ইয়োনা বলে, একদমই না, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তোমার মোবাইল ফোন খুঁজছিলাম। কুশিনজো জিজ্ঞেস করলে মোবা ফোন আবার কি? তারপর এক সময় এভাবে হাতাহাতির পর্যায়ে ইয়োনা কুশিনজোর ছুরিটা নিয়ে নেয়। কুশিনজো জিজ্ঞেস করে, তুমি গুইনা তাই না? কিন্তু ইয়োনা বলে, কি আজে বাজে কথা বলছো, আমি কোনো গণেশের শিক্ষিকা নই, আমি সাধারণ মানুষ। আর ওখানে এক পর্যায়ে ইয়োনার সাথে মাথায় বাড়ি খেয়ে কুশিনজো অজ্ঞান হয়ে যায়। পরে ইয়োনা কুশিনজোকে শক্ত করে বেঁধে রাখে। অন্যদিকে আমরা সেই সময় প্রাসাদে দেখতে পাই কাং নামের এক মেয়েকে। সে রাজা কুশিনজোর একজন দাসী। আর কাং অনেক চিন্তিত ছিল, কারণ এমন একটা দিনে রাজা শিকারে বেরিয়েছেন, তার উপরে আবার ওনাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই সময় ইয়োনা কুশিনজোকে ধরে আনে এই জঙ্গলে। কুশিনজো বলে, আমার এক কাপ দারুচিনির শরবত দরকার। ইয়োনা বলে, তুমি এমন ভাবে বলছো যেন তুমি জোশনের রাজা। কুশিনজো জানায়, আমি আসলেই জোশনের রাজা, তোমার কি বিশ্বাস হয় না? এটা বলে সে ইয়োনাকে তার বাহুতে ড্রাগনের লোগো দেখায়। ইয়োনা হাসতে হাসতে বলে, আর ইউ ক্রেজি ম্যান, এগুলো গুলিস্তানের মোড়ে 10-20 টাকা দিয়েই পাওয়া যায়। তারপর ইয়োনা রাজাকে ধরে নিয়ে যায়, আর সৌভাগ্যক্রমে তারা একটা বাড়িও পেয়ে যায়। ইয়োনা ওখানে কিছু কাপড় দেখে বলে, পেয়েছি, আমার এই ভেজা কাপড়গুলো বদলানো দরকার। ইয়োনা তারপর কাপড়টা চেঞ্জ করে আসে। হঠাৎ ভেতর থেকে কিছুর একটা শব্দ শুনতে পায় তারা। ইয়োনা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, বুঝলাম না, এই ঘরে তো দেখছি কারেন্টেরও কোনো সুইচ নেই। তখনই সেখানে একটা মেয়ে এসে বলে, তুমি কি চোর? চোর না হলে আমার জামা কাপড় পরে আছো কেন? এটা বলে মেয়েটা চোর চোর করতে করতে ইয়োনাকে বের করে দিতে চায়। একসময় ইয়োনা ড্রামাটিক ভাবে হাত উঁচু করে বলে, থামো বলছি, তুমি কি বলতে পারবে আমরা কোথায় আছি? মেয়েটি জানায়, তুমি কি জানো না আমরা কোথায় আছি? এটা হচ্ছে শালগুজি বন। ইয়োনা মনে মনে বলে, এদের আচরণ সত্যি আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে আমি এক অন্য দেশেই চলে আসছি। সে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আর এই প্রাচীন আমলের জামা পোশাক পরে আছো কেন? এটা কি কোনো ড্রামার শুটিং সেট? মেয়েটি বলে, আমার নাম মিনা। সে আরো বলে, সেট আবার কি? শুটিং নামে তো আমি কোনো শব্দ জীবনেও শুনি নাই। ইয়োনা জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে এটা কত সাল? মেয়েটি বলে, দাঁড়াও বলছি, গত বছর কালো ভেড়ার বছর, এ বছর হলো নীল বানরের বছর। ইয়োনা মনে মনে বলে, এরা বছর গণনা করার জন্য পশু পাখির নাম ব্যবহার করছে। ইয়োনা বোঝার জন্য বলে, আচ্ছা আমাকে বলতে পারবে সুপার মার্কেটটা কোথায়? মিনা বলে, সুপার আবার কি? ইয়োনা তখন বসে পড়ে এবং বুঝে যায় সে আসলে জোশন আমলে চলে এসেছে। তারপর ইয়োনার খুব ক্ষুধা লেগে যায়। সে মিনার সাথে মিলে রান্না করতে শুরু করে। বিশেষ করে সে তার পকেট থেকে সেই সস বের করে। তারপর সে ওখানে এমন ভাবে রান্না করে, তাকে দেখে তো মিনা পুরাই একদম অবাক হয়ে যায়। ইয়োনা কুশিনজুর মুখে এসে বলে, আ করো, আ। সে যখন খাবারটা খায়, কুশিনজুর প্রচন্ড ঝাল লেগে যায়। সে বলে, গুইনা, তুমি কি আমাকে সত্যি খুন করার চেষ্টা করছো? ইয়োনা বলে, আরে কি বলতেছো? তারপর ইয়োনা খেয়ে বলে, সস দিয়ে বানিয়েছি, তাই খেতেও সুস্বাদু হয়েছে। তারপর মিনা টেস্ট করে দেখে আর হাঁপাতে হাঁপাতে বলে, তুমি এটা কি বানিয়েছো? ঝালে আমি মরে যাচ্ছি। ইয়োনা বলে, ওকে ওকে, সবগুলো আমি একাই খাবো। মিনা তখন জানায়, থামো, এটা খেতে ঝাল হলেও আসলে অনেক সুস্বাদু। তারপর এটা বলে তারা দুজন মিলে সব খাবার সাফ করে দেয়। শেষে ইয়োনা কুশিনজোর জন্য এক লোকমা দেয়। দেখা যায় সেও আগ্রহ নিয়ে খায়, আর ইয়োনা কুশিনজোকে ঘুম পাড়িয়ে দেয়। মিনা বলে, তুমি তো দেখছি অনেক ভালো মেয়ে, স্বামীর যত্ন নিতে পারো। ইয়োনা বলে, আরে আরে, তুমি কি এতক্ষণ এটাই ভাবছিলে? তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে চলো আমার হ্যান্ডব্যাগটা খুঁজতে হবে। এটা বলে তারা পাহাড়ের দিকে যেতে লাগে। অন্যদিকে কুশিনজোর সব সৈন্যরা রাজাকে খুঁজতে খুঁজতে আসল জায়গায় এসে পড়ে। কুশিনজো তারপর ঘোষণা করে, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, পাশে একটা ডাইনি আছে, সে আমাকে অপমান করেছে, তাকে সবাই মনোযোগ দিয়ে খুঁজো। ইয়োনা তখন হাত পা ধুতে ধুতে মিনাকে জিজ্ঞাসা করে, তুমি ঘরের ভেতর লুকিয়ে লুকিয়ে থাকো কেন? মিনা জানায়, আরে জুশনের রাজা আমাদের দেখলে প্রাসাদে ধরে নিয়ে যাবে। ইয়োনা তখন বলে, তুমি হয়তো সত্য বলছো, এটা জুশন। মিনা হাসতে হাসতে বলে, আরে তুমি কি বলছো? জুশনে না থাকলে আমরা এখন কোথায় আছি? ইয়োনা তখন হঠাৎ চিৎকার করে ওঠে আর হাসি মুখে বলে, আরে ওখানে দেখো কত মানুষ। সে ইশারা দিয়ে কুশিনজোর লোকদের ডেকে আনে। মিনা বলে, আরে তুমি কি পাগল নাকি? এই মুহূর্তে বাছাই পর্ব চলছে, দেখো না কত মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তখন এক সৈন্য এসে বলে, তোমরা এখানে কি করছো? পরে ইয়োনাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখে। ইয়োনা চিৎকার করে বলে, আসমান সে গিরা খাজুর পেটকা, অতার্জব কথাবার্তা বাবু। ওখানে এক মহিলা ইয়োনাকে বলে, তুমি একা যে এখানে
আটকে গেছো তা কিন্তু না, আমরাও এখানেই এসেছি, তাই আরেকবার চিৎকার করলে তোমার একবার পুরো ফাইরে ফেলবো। পরে একজন বাছাই কর্মকর্তা এসে মেয়েদেরকে বাছাই করে দেন। যারা রাজাদের কাছে যাবে তাদেরকে ডান দিকে, আর যারা যাবে না তারা বাম দিকে ভাগ হয়। ইয়োনা যখন সামনে যায়, বাছাই কর্মকর্তা জিজ্ঞেস করে তোমার বয়স কত। ইয়োনা 27 বছর বললে তাকে বাম দিকে পাঠিয়ে দেওয়া হয় বয়স্ক মহিলা বলে। ইয়োনা তারপর মিনাকে ইশারায় কিছু একটা বুঝায়। মিনা এগিয়ে এসে বুড়ো মানুষদের মতো বলে আমার বয়স 30 বছর। বাছাই কর্মকর্তার দায়িত্বে থাকা দ্বিতীয়জন বলে তোমাকে এমন মিথ্যা কথা কে শিখিয়েছে, তোমার বয়স 17 হবে। তবুও তারা মিনাকে বাম দিকে পাঠিয়ে দেয়। মিনা ইয়োনাকে বলে কেমন যেন অপমানিত লাগছে। পরে ঘোষণা করা হয় বাম দিকের মেয়েরা রান্নাঘরে গিয়ে খাবার পাকাও। ইয়োনা তারপর রান্নাঘর ঘুরে ঘুরে দেখে অবাক হয়। সে এক মহিলাকে গিয়ে জিজ্ঞেস করে আপনি পেঁয়াজ কাটছেন কেন। মহিলাটি জানায় পেঁয়াজ দিয়ে শরবত খেতে রাজা পছন্দ করেন। এগুলো দেখে ইয়োনার মাথায় হ্যাং হয়ে যায়। সে তাদের সবাইকে বলে আপনারা এসব কেন করছেন, আপনাদের বাড়ি ঘরে কি কোনো কাজ কাম নেই। তখন এক মহিলা জানায় এসব জানলে কি আমরা এখানে কাজ করতাম, গতকাল এখানকার সব চাকরানি পালিয়ে গিয়েছে। তখন এক সন্ন্যাসী বলে সবাই মন দিয়ে কাজ করো, আজকে হানিয়াং থেকে এক সম্মানী ব্যক্তি আসছেন, যদি তোমরা তার জন্য 9 পদ বিশিষ্ট বিশেষ খাবার বানাতে না পারো তাহলে ডাবি দিয়ে পৃথিবী থেকে বাইর করে দেওয়া হবে। তার কথা শুনে সব মহিলাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমরা জন্ম থেকে লাউ আর শুটকি দিয়ে সাধারণ খাবার রান্না করেছি, এই 9 পদ না 9টা পাত কি যেন বলে গেলেন, এগুলো আমরা বানাতে পারবো না। তখন আমার ঘরে গিয়ে দিই ইয়োনা বলে আমি পারবো, তবে শর্ত হচ্ছে আমরা যদি রান্নাটা করতে পারি তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারপর ওইটাই ডিল হয়। ইয়োনা তারপর মন খারাপ করে চলে আসে। সে চিন্তা করে এখানে আমার টাইপের কোনো খাবারই নেই, সব বন জঙ্গলের লতা পাতা, কি করব। তখন মিনা ঘ্রাণ শুকে শুকে কিছু মাংস খুঁজে পায়। ইয়োনা সিদ্ধান্ত নেয় সে আজকে ফরাসি স্টাইলে স্টেক বানাবে। পরে ইয়োনা মাংস পিস পিস করতে গিয়ে খেয়াল করে একটা রশির মতো শক্ত কিছু দরকার। ইয়োনার তখন মনে পড়ে তার বাবা তাকে একটা বই দিয়েছিলেন যেখানে লেখা ছিল কিভাবে শক্ত মাংস নরম করতে হয়। ইয়োনা মিনাকে বলে হানজি নামে একটা দামি কাগজ আনো। ইয়োনা তারপর তেল দিয়ে নরম মাংসটা কাটে। তারপর সে ওই কাগজে মুড়িয়ে সে মাংসটা অতিরিক্ত গরম পানিতে না দিয়ে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে ছেড়ে দেয়। ইয়োনা তখন বলে যদি মাংস গরম পানিতে বেশি সময় ডুবানো হয় তাহলে মাংসের মায়োসিন নামে একটা প্রোটিন ভেঙে যায়, আর এই প্রোটিনটা ভেঙে যাওয়ার কারণে মাংসটা দ্রুত নরম হতে থাকে। মেয়েরা জেনে রাখো, তোমাদের পরে কাজে আসবে। পরে ইয়োনা যখন নরম মাংসটা দেখায় সবাই অবাক হয়ে বলে আরে এটা তো দেখছি অস্থির হয়েছে। তখন আমরা ইম বংশের বাবা আর ছেলেকে দেখি। তাদেরকে যখন চা নাস্তা দেয়া হয় তারা রেগে যায়। তখন উন নামের কুশিনজুর এক চাচার আদেশে ইয়োনাদের রান্না করা সেই খাবার আনে, কিন্তু এত অল্প মাংসের টুকরো দেখে তারা রাগে অস্থির হয়ে যায়। ইম বংশের বাবা বলেন তুমি কি আমাদের ভিক্ষুক মনে করেছো নাকি, এই এলাকার খাবার দাবার সব ফুরিয়ে গেছে। তারপর ওনারা সবাই ইয়োনাদের ধরে নিয়ে আসে। ইয়োনা খেয়াল করে এই ইম বংশের লোকেরা এখনো কিছু খায়নি, তাহলে এত ভুল ধরছে কেন। ইয়োনা তাদেরকে বলে আপনারা না খেয়ে ভুল ধরতে পারেন না, এটা ঠান্ডা হওয়ার আগে খাওয়া উচিত, যদি খাবার ভালো না হয় তাহলে যা শাস্তি দিবেন আমরা তা মাথা পেতে নিয়ে নিব। সে সময় সেখানে ইম বংশের লোকেরা মি নামের এক মেয়েকে ধরে নিয়ে আসে। মি হচ্ছে কুশিনজু যে রাজ্য পরিচালনা করে, এ রাজ্যের গভর্নরের নাতি। ইম বংশের লোক বলে যদি খাবার মজা না হয় তাহলে আমরা মিকে আমাদের সাথে নিয়ে যাব। দেখা যায় পরে তারা খাবারটা খায়। খাবার খেয়ে তারা দুজনেই হারিয়ে যায়। বড়জন মনে মনে বলে এই মাংস কি দিয়ে বানানো, আর কি এমন জিনিস দিয়েছে যে মুখে ঢালতেই গলে যাচ্ছে। ছোটজন কল্পনা করে আমিও তো জীবনে এমন খাবার খাইনি। কিন্তু ইম বংশের ছোটজন বলে এই খাবারে তো আমি প্রকৃতির কোনো ছোঁয়া বা এরকম কিছুই দেখতে পাইনি, জাস্ট এটা মাংসের টুকরো। দেখা যায় সেখানে গভর্নর মাংস খেয়ে বলেন এটা আসলেই অস্থির হয়েছে, আমি জীবনেও এমন মাংস খাইনি, তুমি মিথ্যা বলছো যেন আমার নাতনিকে তুমি নিয়ে যেতে পারো। এটা বলে গভর্নর তরবারি হাতে নিয়ে ইম বংশের লোকদের মারতে আসেন। কিন্তু উন বলেন আপনি কি পাগল হয়ে গেছেন। উন এখানে ইমদের আদেশ করেন এই রাধুনিকে হত্যা করে ফেলো। দেখা যায় তারা শুধুমাত্র ইয়োনাকে মারার জন্য ধরে নিয়ে যায়। ইয়োনা বারবার বলে আমার সাথে এমন ড্রামা কেন হচ্ছে, এই শয়তানগুলোর জিহ্বা মিথ্যা কথা বলছে। তখনই সেখানে কি একজন বলে থেমে যাও। দেখা যায় সেখানে মহারাজা কুশিনজু চলে এসেছে, আর তাকে দেখে ইমরাও সম্মান জানায়। এখানে ইমরা আগে ভেবেছিল হয়তো কুশিনজু মারা গিয়েছেন। ইয়োনা মনে মনে ভাবছিল এই কণ্ঠ তো পরিচিত লাগছে। সে যখন কুশিনজুকে দেখে তার মাথায় যেন আকাশ না পুরো সৌরজগৎ ভেঙে পড়ে। যাই হোক, পরে রাজা কুশিনজু ইয়োনার খাবার টেস্ট করতে বসে। সে প্রথমে সেগুলো ইয়োনাকে খেতে বলে। ইয়োনা খাওয়ার সময় মনে মনে বলে আমি বইয়ে পড়েছিলাম আগে জুসনের রাজা নাকি রসনবিদ ছিল, এর মানে এই কুশিনজুর জিহ্বায় খাবার টেস্ট করার অপরিসীম দক্ষতা আছে। আশা করি সে ওই বদমাসের মতো বলবে না যে খাবারের কোনো প্রকৃতির ছোঁয়া পায়নি। তারপর কুশিনজু যখন সেটা মুখে দেয় দেখা যায় সাথে সাথে তার হাতের লোমগুলো দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে একটা মাংস কিভাবে এত নরম হতে পারে। আর কুশিনজু এখানে এই মাংসকে এত বেশি আনন্দ হয় যে হয়তো সে নিকা করলেও এত আনন্দ পেত না। সে ইয়োনাকে বলে এত পারফেক্ট ভাবে তুমি এই খাবারটা কিভাবে বানালে। এরপর সে ইমদের দিকে তাকিয়ে বলে এই খাবার খেয়ে মনে হলো আমি দীর্ঘদিন পর তৃপ্তি নিয়ে কিছু খেতে পেরেছি। তাহলে বলো কিভাবে যে এই খাবার কোনো প্রকৃতির ছোঁয়া মেলেনি। তারপর কুশিনজু ইয়োনার দিকে তাকিয়ে বলে আচ্ছা তোমার বয়স কত আর তুমি কি বিয়ে করেছো। ইয়োনা বলে আমার বয়স 27, তবু আমি আনম্যারিড।
কুশিনজু বলে আন আন সেটা আবার কি? ইয়োনা তখন বুঝিয়ে বলে আমার বয়স 27 বছর, তবু আমি বিয়ে করিনি। এটা শুনে কুশিনজু প্রচন্ড অবাক হয়, কারণ তখনকার সময় মাত্র 15, 16, 17, 18 বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। যাই হোক, কুশিনজু ইয়োনাকে বিদায় করে দেয় আর সে গভর্নরের নাতিকে তার রুমে পাঠাতে বলে। কিন্তু গভর্নর বলেন, আপনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? আপনি কি এখনো মেয়ে মজমাস্তি এসব নিয়ে থাকবেন? দয়া করে আমার নাতনির কথা চিন্তা করুন। দেখা যায় কুশিনজু গভর্নরের দিকে তাকিয়ে বলে, তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এর বেদনা তোমাকে সারা জীবন বইতে হবে। সে সমস্ত প্রজাদের আদেশ করে বলে, এই অপরাধী আমাকে অপমান করে কথা বলেছে, তাকে নির্বাসন দিয়ে দাও। তো তারপর আমরা ইয়োনাকে দেখি, তাদেরকে আটকে রাখা হয়েছে আর ঘোষণা করা হয় তাকে কাল প্রাসাদে নিয়ে যাওয়া হবে, যা ফয়সালা হওয়ার ওখানেই হবে। ইয়োনা মিনাকে বলে, কবে যে আমাকে ছেড়ে দেয়া হবে আর আমি আমার বাড়িতে ফিরতে পারবো? মিনা জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? ইয়োনা তারপর তার কাছে সবকিছু খুলে বলে, আমি প্যারিস থেকে কোরিয়ার দিকে বিমানে যাচ্ছিলাম, হঠাৎ আমি একটা রান্নার বই উল্টালাম। ইয়োনার তখন মনে পড়ে ওই বইটার কথা, যে বইটা তার ব্যাগে রাখা ছিল। আর বলে রাখি, ওই বইটার নাম হচ্ছে মাঙ্গন রক। পরে উন এসে ইয়োনাদের ছেড়ে দেয়, সাথে খাবার দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। ইয়োনা যাওয়ার সময় বুঝে যায় উনের সাথে এই স্বৈরাচারী কুশিনজোর কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে, তাই সে উনকে বলে, চিন্তা করবেন না, ওই স্বৈরাচারী একদিন না একদিন শাস্তি পাবেই। তো যাওয়ার সময় ইয়োনা মিনাকে বলে, তুমি কি একা একা থাকো? তোমার বাবা মা কোথায়? মিনা জানায়, আমার বাবা মিথ্যা অভিযোগে হানিয়াংয়ে গ্রেপ্তার হন, কিন্তু আমি এখনো জানি না আমার বাবা বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। আর আমার মা ওনাকে খোঁজার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর ডাকাতরা আমার মাকে মেরে ফেলে। ইয়োনা তারপর বলে, মিনা তুমি কি আমার সাথে ফিরে যাবে 500 বছর পরে? মিনা অবাক হয়ে বলে, আমি কি সত্যি যেতে পারবো? তারপর তারা সেই পাহাড়ে আসে, কিন্তু ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তার উপর আবার তাদেরকে ধরে ফেলে সেই অত্যাচারী রাজা। কুশিনজু তখন বলে, তুমি কি এই ব্যাগের জন্য জেল থেকে পালিয়ে চলে এসেছো? এটা বলে সে এক সৈন্যকে দিয়ে ওই ব্যাগটা আনায়। ইয়োনা জানায়, এই ব্যাগের ভেতরে একটা বই আছে যার নাম হচ্ছে মাঙ্গন রক, এটাই আমাকে জোশন আমলে নিয়ে এসেছে। কুশিনজু সেই বইটা একদম নিচে ফেলে দেয় আর বলে, পালিয়ে যাওয়ার জন্য কি সুন্দর অজুহাত। পরে ইয়োনাদেরকে গরুর গাড়িতে করে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। ইয়োনা বলে, এটা খুবই অপমানজনক। তারপর ইয়োনা থেমে বলে, আমাকে যেভাবেই হোক ওই মাঙ্গন রক বইটা খুঁজতে হবে, আর ওটা আমি পেয়ে গেলেই আমি আমার নিজের দেশে ফিরে যেতে পারবো। অন্যদিকে আমরা কুশিনজুর সেই খাংকে দেখি, তাকে প্রিন্স নামে একজন বলে, শুনেছি রাজাকে নাকি মারার চেষ্টা করা হয়েছে, তাই তোমাকেও সাবধানে থাকতে হবে। যাই হোক, কাং যখন প্রাসাদে রাজাকে দেখতে যায়, সে তাকে জড়িয়ে ধরে, আর যখন ইয়োনাদের দিকে তাকায় তখন সে কুশিনজুকে জিজ্ঞেস করে, এরা আবার কারা? কুশিনজু জানায়, এরা হচ্ছে ডাইনি ও গুইনা। কাং বলে, তুমি একসময় আমাকেও এরকম ভাবে এনেছিলে। কুশিনজু বলে, তুমি যা ভাবছো ওরকম কিছুই হবে না, সে তো একটা পেতনি। ইয়োনা মনে মনে বলে, তো সাহস হলো কেমনে আমাকে পেতনি ডাকার? আর এই কাঙের নাম তো আমি বইও পড়েছিলাম, সে জোশন আমলের সবচেয়ে দুষ্টু মহিলা ছিল। আর হ্যাঁ, তোমরা যারা অ্যানিমেশন মুভিজ গুলো দেখতে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানে আমরা মজার মজার অ্যানিমেশন গুলো এক্সপ্লেন করে থাকি। তো আর দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে, চেক করে নিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাক, 5 স্টার হোটেলে ইয়োনা আর মিনাকে রাখা হয়। এসব দেখে কাঙের মাথাই নষ্ট হয়ে যায়। সে তার সহযোগীদের বলে, এই মেয়েটাকে রাজা এত গুরুত্ব দিচ্ছে কেন? আর এই মেয়েটা আসলোই বা কোত্থেকে? সে তো আর আকাশ থেকে উড়ে উড়ে আসেনি, তাই না? দেখা যায় রাতের বেলা গোপনে কেউ একজন ইয়োনাদের পালিয়ে যেতে সাহায্য করে, আর তাকে যেন কেউ না চিনে সেজন্য সে একটা মুখোশ পরে নেয়। হুট করে গুইনা ডাইনি ইয়োনা পালিয়ে যাওয়ার কারণে পুরো রাজ্যে তুফান চলে আসে। সবাই ইয়োনাকে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ইয়োনা আর মিনা যখন পালিয়ে যাচ্ছিল, হুট করে সেখানে ঝাড়বাতি দিয়ে পুরো এলাকাটা আলোকিত হয়ে যায়। ওই মুখোশ পরা লোকটা তখন সেখানে নাচতে শুরু করে। তখন আরো একজন মুখোশ পরা লোক সামনে আসলে ইয়োনা বুঝতে পারে এটা আসলে রাজা কুশিনজোর একটা কারসাজি। তিনি গোপনে ইয়োনাদের এখানে নিয়ে এসেছেন পার্টি করার জন্য। কুশিনজো তারপর ওই মুখোশওয়ালাদের সাথে ইয়োনার পরিচয় করে দেয় আর বলে তার নাম হচ্ছে গং। সে এই রাজ্যে বিখ্যাত ছদ্মবেশী আর ড্যান্সার হিসেবে পরিচিত। তাকে দেখে তো মিনা ক্রাশ খেয়ে একদম হাঁস হয়ে যায়। রাজা কুশিনজো গংকে বেশ কিছু মুদ্রা দেন। গং সেটা খুলে দেখে ওখানে লেখা ছিল, শালগুজি বনে কে আমার তীরে ছুর মেরেছিল তার পরিচয় অনুসন্ধান করো। পরে কুশিনজো ইয়োনাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার জন্য কিছু রান্না না করো তাহলে মিনাকে আর জীবিত অবস্থায় দেখতে পারবে না। ইয়োনা মাইনকার চিপায় পরে রান্না করে। সে প্রাসাদের রয়্যাল কিচেন নামক একটা জায়গায় আসে, কিন্তু এই জিনিসটা কাংরা একদমই পছন্দ করে না, কারণ রাজা অনেকদিন পর একটা হরিণ শিকার করেছেন আর সেটা নাকি রাখতে হবে এই চাকরানিকে। ওদিকে তার রান্না খাওয়ার জন্য অপেক্ষায় ছিল কুশিনজো। ইয়োনা তারপর 12 থেকে 13টার মতো আইটেম রেডি করে কুশিনজোকে দেয়। প্রথমে যে খাবারটা দেয় সেটা ছিল ডিম দিয়ে বানানো এক ধরনের ডিশ। ইয়োনা বলে, এই খাবারটা শুধুমাত্র আপনার ক্ষুধা বাড়াবে। এটা খেয়ে তো রাজা কুশিনজো একদম হারিয়েই যায়। পরের বার ইয়োনা যে আইটেমটি খোলে সেটা ছিল মটরশুঁটি আর দুধের পিউরি দিয়ে বানানো এক ধরনের ফ্রান্সের খাবার। কুশিনজো অবাক হয়ে বলে, ফ্রান্সের খাবার, এই নামটা তো আমি আগে কখনো
কখনোই শুনিনি। কুশিনজো যখন খাবারটা খায় তখন তার মনে হয় সে মটরশুটির বাগানে হারিয়ে যাচ্ছে। পরে ইউনা বলে, এখন আসল খাবারটা দেখাবো। এটা হলো হরিণের জিহ্বা। এই খাবারটাকে ফরাসি ভাষায় বলে ভিয়ং। কিন্তু কুশিনজো জানায় এটা তো শুধুমাত্র কাঁচা মাংস। কিন্তু ইউনা আধুনিক স্টাইলে দেখায় যে এটাকে আমরা এখন কুচকুচে আগুনের উপর রাখবো, এতে স্বাদ এবং সুগন্ধি দ্বিগুণ হবে। কুশিনজো মনে মনে ভাবে, আমি বিভিন্নভাবে হরিণের মাংস খেয়েছি কিন্তু এইভাবে আগে কখনোই খাইনি। তারপর ইউনা নিজের হাত দিয়ে কুশিনজোকে খাওয়ায়। কুশিনজোর তখন তার মায়ের কথা মনে পড়ে। ঠিক এইভাবে ছোটবেলায় তার মাও তাকে এভাবে খাওয়াতেন এবং তিনিও এরকম মজার মজার খাবার তৈরি করতেন। সে সময় আমরা কাংকে দেখতে পাই। সে রাজার কাছে যেতে চাইছে কিন্তু রয়্যাল কিচেনের প্রধান তাকে যেতে নিষেধ করছে। এর ফাঁকে কাং দেখে ফেলে রাজা যে হাস্যোজ্জ্বল মুখে ইউনার সাথে বসে খাবার খাচ্ছেন। কাং তখনও ভেতরে ঢুকতে চায় কিন্তু কুশিনজো ভেতর থেকে বলে, আমি আগেও বলেছিলাম এখানে কেউ আসতে পারবে না। কাং তারপর রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ইম বংশের ছোট জনকে দেখি। তারা রাজা আসার পর থেকে সেখানে বসবাস করতে শুরু করেছে। সে ইউনাকে হুমকি দিয়ে দেয় যে তুমি যদি রাজার কাছে ঘেঁষো তাহলে ওই কাং নামে মহিলা তোমাকেও মেরে ফেলতে পারে, তাই তোমার কি উচিত না নিজের রাস্তা মাপা। ইউনা বলে, ঠিক আছে, আমি ওনার কাছে আর ঘেঁষবো না, তবে আমার একটা শর্ত আছে, আমার হ্যান্ড ব্যাগটা খুঁজে দিতে হবে। ব্যাগ নাম শুনে ইম কিছুই বুঝতে পারে না। সে বলে, বাঘ আবার কি? ইউনা তারপর কায়দা করে বোঝায়, আরে যেটা বগলতলার নিচে রাখা হয়, ওই যে এরকম লম্বা। ইম বলে, ও আচ্ছা, তুমি থলির কথা বলতেছো? ইউনা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থলি থলি। আমার ওই থলিটা শালগুজি বনে হারিয়ে গিয়েছে, ওটা পেলেই আমি এই জায়গা থেকে চলে যাব। আর এখানে ভাইরে ভাই, ইউনা এই রাজপ্রাসাদে টিকতে গিয়ে কি পরিমাণ যে ঝামেলায় পড়ে। সে একবার একটা পাতিল উল্টে দেখে সেখানে সাপ রাখা। সে চিৎকার করে উঠলে দেখা যায় মিনা সেটাকে খুব ইজিলি ভাবে ধরে ফেলে আর বলে, এটা তো একটা সামান্য সাপ মাত্র, তাহলে ভয় পাচ্ছ কেন? আরেকবার ইউনা খেয়াল করে সামনে শত শত তেলাপোকা। সে চিৎকার করলে মিনা তারপরও তেলাপোকাদের সাথে সেখানে ফুটবল খেলতে শুরু করে দেয়। পরে দেখা যায় এগুলো ইউনাকে ভয় দেখানোর জন্য বা তাড়িয়ে দেওয়ার জন্য কাং করছে। তো এরপর ইউনা আর মিনা থাকার জন্য তাদের কারাগারে ফিরে আসে এবং কাউকেই কিছু বলতে হয় না। তারা নিজেদের হাত করা নিজেরাই লাগিয়ে সেখানে ঘুমিয়ে যায়। পরের দিন প্রাসাদে ইম এসে বলে, আপনি রাজসভায় বেশ কয়েকদিন ধরে যাচ্ছেন না, সারাদিন প্রাসাদেই পড়ে থাকেন, তাই বেশ কিছু মন্ত্রীরা নারাজ হয়ে আছেন এবং তাদের পদত্যাগও জমা দিয়েছেন। শুধু তাই না, তারা গভর্নর এবং গভর্নরের নাতির জন্য দুঃখ প্রকাশও করছেন। তারপর কুশিনজো সবাই গেলে মন্ত্রীরা তাকে অনুরোধ করে গভর্নরকে ফিরিয়ে আনা হোক এবং ওই ডাইনি রাধুনিকে ফাঁসি দেওয়া হোক। পরে সবাই রয়্যাল কিচেন থেকে ইউনাকে ধরে আনে এবং কুশিনজো সবাইকে বলে, এই মহিলা গতকাল আমাকে এক অদ্ভুত খাবার খাইয়েছে, তাই আমি আদেশ দিচ্ছি অবিলম্বে তাকে রয়্যাল কিচেনের প্রধান রাধুনি হিসেবে নিযুক্ত করা হোক। তারপর কুশিনজো ইউনাকে বলে, তবে তুমি যদি একই খাবার বারবার রান্না করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এরপর ইউনা আর মিনাদের একটা পার্সোনাল রুমও দেওয়া হয়। এগুলো পেয়ে তারা অসম্ভব খুশি হয়ে যায়। বিশেষ করে পরের দিন রয়্যাল কিচেন থেকে তাদের জন্য সুন্দর একটি পোশাকও দেয়া হয়। ইউনা যখন রয়্যাল কিচেনের দিকে যায় সব কর্মচারীরা হিংসা করে মাংসগুলো লুকিয়ে ফেলে। ওদিকে কাং সহ্য করতে না পেরে রাজমাতা মানে কুশিনজোর দাদি, তিনি তাকে গিয়ে সবকিছু খুলে বলে। কুশিনজোর দাদি বলে, তার এত সাহস হলো কিভাবে, আমি দেখব। তখন কাং একটা পরামর্শ দেয়, আমরা আনুষ্ঠানিকভাবে যদি তার খাবার টেস্ট করি বা পরীক্ষা করি তাহলে কেমন হবে? ফেল করলে তাকে আমরা বের করে দিতে পারবো। পরে রাজমাতা ইউনাকে ডেকে আনেন। তিনি জানান, শুধু শুধু বিভিন্ন কায়দা করে যদি রাজাকে মুক্ত করো তাহলে এর মূল্য তোমাকে চুকাতে হবে। আমরা একটা অনুষ্ঠান করব। যদি তুমি ফালতু ফালতু খাবার দিয়ে রাজাকে ঠকাও তাহলে তোমার হাত আর জিহ্বা কাটা হবে। অন্যদিকে রাজা কুশিনজোর একটা নথিপত্র পেয়েছেন। একজন লোক তার প্রাসাদে খুব তাড়াতাড়ি আসবে। সেখানে লেখা ছিল আপনার মায়ের মৃত্যুর রহস্য খুব তাড়াতাড়ি জানতে পারবেন। সেখানে তখন ইম প্রবেশ করে আর কুশিনজোকে জানায় রাজমাতা ইউনাকে দিয়ে একটা খাবারের প্রতিযোগিতা করতে যাচ্ছেন, সাথে আরো দুইজন রাধুনিও আছে। ইম আরো বলে, ইউনা যদি হেরে যায় তাহলে তার দুই হাতও কাটা পড়বে, সাথে জিহ্বাও। কিন্তু কুশিনজো একটু অবাক হয়। সে জানে যে রাজমাতার খাবার দাবারের প্রতি কোনো আগ্রহই নেই, তাহলে তিনি এসব কেন করছেন? তখন ইম জানায় যে আমার ধারণা সব কাঙের কাজ, আমি তাকে ওই ঘরে বসতে দেখেছি। অবশেষে ধুমধাম করে সে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব টেবিল, রান্নার সরঞ্জাম সবকিছু এনে রাখা হয় উঠোনের মধ্যে। আর কাং আর রাজমাতাও তাদের আসনে গিয়ে বসে পড়েন। সেখানে তখন ড্রামাটিক ভাবে কুশিনজো এসে হাজির হয়। রাজমাতা বলেন, বেটা শুনেছি এই ডাইনি নাকি রয়্যাল কিচেনের প্রধান বনে গেছে, তাই একটা প্রতিযোগিতার আয়োজন করলাম আর কি, তার দক্ষতা টেস্ট করার জন্য। সেখানে তখন কুশিনজো ঘোষণা করে, সবাই ধ্যান দিয়ে শোনো, এই প্রতিযোগিতায় ডাইনি যদি হেরে যায় তাহলে তার হাত কাটা যাবে, আর যদি সে জিতে যায় তাহলে অন্য রাধুনিরও হাত কাটা যাবে। এটা শুনে বাকি দুই প্রতিযোগীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর কুশিনজো আদেশ করে, এবার তাহলে দুপাটে ছুরি নিয়ে আসো। আর ছুরি দেখে ভাই ইউনা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজা কুশিনজো তখন ইউনার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি যদি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে নতুন একটি পদ রান্না করে সবাইকে চমকে দাও। যাই হোক, খেলা শুরু হয়, কিন্তু ইউনা খাবার রান্না করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে। বাকি যে দুজন প্রতিযোগী আছে এরা আগে আগে সব মোরগ, বড় মাছ আর শাকসবজি নিয়ে নেয়। ইউনার ভাগ্যে কিছু আটা, ময়দার পালং শাক জোটে। ইউনার মনে পড়ে
5 মিনিট আগে রাজমাতা ঘোষণা দিয়েছেন আজকের রান্নার প্রতিযোগিতার বিষয় হলো পিতামাতার প্রতি কর্তব্য। তোমরা যাই রান্না করো না কেন শেষে বুঝিয়ে দিতে হবে এই খাবার কেন পিতামাতার জন্য বানানো হয়েছে। অন্যদিকে মন্ত্রীরা আলোচনা করছিল আমরা রাজার কাছে এই ডাইনির ফাঁসি কামনা করেছি, কিন্তু তিনি তাকে বানিয়েছেন প্রধান রাঁধুনি। এখন নাকি আবার প্রতিযোগিতা না কি যেন একটা হাবিজাবি করতেছেন, তাই আমাদের উচিত এই মেয়েকে মেরে ফেলা। অন্যদিকে ইয়োনার রান্না দেখে কাংরা একটু হতাশ হয়। সে ডিম, মাটার, পালং শাক সবকিছু একসাথে মিশিয়ে এমন কিছু বানাচ্ছে যা তারা আগে কখনোই দেখেনি। কিন্তু কাংরা অনেক খুশি হয়ে যায়, কারণ প্রথম প্রতিযোগীকে দেখে মনে হচ্ছে সে ওমান্টো বানাচ্ছে, যেটা পূর্বের এক দাওয়াতে রাজমাতা এই খাবারের অনেক প্রশংসা করেছিলেন। আর আরেকজন প্রতিযোগীকে দেখে মনে হচ্ছে সে বিখ্যাত ইয়ং বুটং বানাচ্ছে। ইয়োনার তখন মনে পড়ে একটু আগে রয়্যাল কিচেনের প্রধান তাকে বলেছিলেন অনেক বছর আগে রাজমাতা যখন প্রথম এই রাজমহলে এসেছিলেন তখন উনি অনেক ক্ষুধার্ত ছিলেন, আর ওনার মা ওনাকে তুপু নামে পালং শাক দিয়ে একটা স্যুপ খাইয়েছিলেন। আমার মনে হয় উনি এই খাবারটা এখনো মিস করছেন। ইয়োনার ওই স্যুপটা বানাতে গিয়ে কিছু গরম পানির প্রয়োজন হয়, কিন্তু সব কর্মচারী তাকে ধরে ফেলে এবং কাং জানায় তাহলে এই ডাইনি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। পরে ইয়োনা মিনাকে ওই পানিটা আনতে পাঠিয়ে দেয়। মিনা বলে জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। তখন কাং তার সহযোগীকে ইশারাতে কিছু একটা বোঝায়। মিনা যখন গরম পানি নিয়ে দৌড়ে আসছিল তখন ওই সহযোগী তাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। তারপর সে তার চুল থেকে ধারালো একটা কিছু বের করে। অন্যদিকে ইয়োনা ভাবছিল মিনা এখন আসছে না কেন। সে সময় কাংরা বলে প্রতিযোগী নাম্বার 2 কে দেখো, সে খুব সুন্দর করে ওমান্ডু তৈরি করছে, দেখে মনে হচ্ছে সে কোনো শাহী দাওয়াতের প্লেট সাজাচ্ছে। কিন্তু প্রতিযোগী নাম্বার 3 কে দেখো, ওই ডাইনি পালং শাককে চিনি জাতীয় কিছু একটা দিয়েছে, সে কি পাগল হয়ে গিয়েছে? তখন রাজা কুশিনজো মনে মনে বলে আশা করি সে নতুন কোনো আইটেম রান্না করছে। তখনই সময়ের একটা ঘন্টা মাটিতে পড়ে যায়। সে সময় হাঁপাতে হাঁপাতে উপস্থিত হয় মিনা। মিনার কপালে আঘাতের একটা চিহ্ন দেখে ইয়োনা অনেক ভয় পেয়ে যায়। মিনা বলে আমি পরে খুলে বলবো, তুমি আগে রান্না করো। অবশেষে 30 মিনিট পর সবার রান্না বন্ধ ঘোষণা করা হয়। সর্বপ্রথম পরিবেশন করা হয় প্রতিযোগী নাম্বার 1 এর ওমান্ডু খাবার। সেটা খেয়ে রাজমাতার কাং অনেক প্রশংসা করে। প্রতিযোগী বলে আমি জাপানিজ মাছের পাতলা নরম অংশ দিয়ে এই খাবারটা বানিয়েছি। এমনকি কুশিনজো বলে মনে হচ্ছে এটা ময়দার গরম মাংসের মশলাও মিশানো হয়েছে, হয়তো ভাজা কুমড়াও দেওয়া হয়েছে। যাই হোক এটা ভালো ছিল, কিন্তু এটা নতুন কোনো আইটেম না, এটা আমরা প্রায়ই খাই। পরের বার দ্বিতীয় প্রতিযোগীর ইয়ং বুটান নামের খাবার প্রদর্শন করা হয়। এটা খেয়ে রাজমাতা বলেন এটার স্বাদ খুবই খাঁটি, মনে হচ্ছে ক্রিমগুলো খুবই মনোযোগ দিয়ে বানানো হয়েছে। পরের বার সবার সামনে ইয়োনার বানানো পালং শাকের স্যুপ দেয়া হয়। কাং এটা খেয়ে বিভ্রান্ত হয় আর বলে এই খাবার তুমি কিভাবে পিতামাতার ভক্তি প্রদর্শন করছো? তখনই রাজমাতা বলেন তুমি চুপ থাকো। রাজমাতা তখন অনেক ইমোশনাল হয়ে যান, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দেখানো হয় এই প্রাসাদে রাজমাতা যেদিন প্রথম ওনার মায়ের সাথে এসেছিলেন সেদিন তার মা তাকে এই খাবারটি খাইয়েছিলেন, যেটা অনেক দূর থেকে অন্য মানুষ দিয়ে আনিয়েছিলেন। সেই কথা তখন এই রাজমাতার মনে পড়ে যায়। তখন তিনি ইয়োনাকে বলেন তুমি খাবার কিভাবে বানালে? এটা অনেক নরম, কোমল আর অনেক মিষ্টি হয়েছে, মনে হচ্ছে আমি অনেক বছর পর নতুন খাবারের স্বাদ পেলাম। তারপর তিনি উঠে এসে ঘোষণা করেন আজকের প্রতিযোগিতার প্রথম বিজয়ী ইয়োনা। এটা শুনে কাং প্রচন্ড হতাশ হয়ে যায়। রাজা কুশিনজো তখন ঘোষণা করেন নিয়ম অনুযায়ী এবার অন্য 2 প্রতিযোগীর হাত কাটা সম্পন্ন করা হোক। এটা শুনে ওই 2 প্রতিযোগীরা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এসবে বাধা হয়ে দাঁড়ায় ইয়োনা। সে বলে যদি এদের দুজনের হাত কাটা হয় তাহলে প্রতিযোগিতার সম্মান নষ্ট হবে, আর আজকের প্রতিযোগিতার বিষয় ছিল পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন। চিন্তা করুন রাজমাতা এদের খাবারের কারণে দীর্ঘদিন ধরে সুস্থ আছেন, বেঁচে আছেন। পরে ইয়োনার জন্য রাজা এদেরকে ছেড়ে দেয়। কুশিনজো তারপর প্রাসাদের দিকে যাচ্ছিল, হঠাৎ মনে পড়ে ইম তাকে গতকাল বলেছিল আমি শুনেছি এই প্রতিযোগিতা নাকি কাং আয়োজন করতে যাচ্ছেন। রাজা ঘোষণা করেন কাং বর্তমানে যেখানে আছেন আমাকে সেখানে নিয়ে যাও। তারপর ইয়োনাকে দেখা যায়, সে আর তার 2 প্রতিযোগীরা রয়্যাল কিচেনে ফিরে আসে। তাকে তো ওই 2 প্রতিযোগী অনেক সম্মান দেখায়, এমনকি ইয়োনা তাদের আদেশ করে আমার জন্য 1 গ্লাস পানি এনে দাও তো। পরে ইয়োনা মিনাকে জিজ্ঞাসা করে তোমার মাথায় আঘাত লাগলো কিভাবে? মিনা বলে আমি তো শুধুমাত্র তোমার কথা অনুযায়ী গরম পানি আনতে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিল আর আমি টাস করে মাটিতে পড়ে গেলাম, কিন্তু আমি তার মুখ দেখিনি। তবে হঠাৎই কেউ একজন আমাকে এসে বাঁচিয়ে নিল। তুমি কি জানতে চাও সেটা কে ছিল? ড্যান্সার গং ছিল। মিনা তারপরে বলে ইস আমি কিভাবে যেন এই জোকারটার প্রেমে পড়ে গিয়েছি। অন্যদিকে কাং তার সহযোগীদের বলে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়লা, এ কিরণমালা। যাই হোক সে নিশ্চিত কোনো গুপ্তচর হবে। সে সময় সেখানে কুশিনজো চলে আসে। কাংকে সে বলে তোমার সাহস হলো কিভাবে তাকে নিয়ে সন্দেহ করার? কাং রাজাকে বলে আমি আপনাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম আপনার মায়ের মৃত্যুর রহস্য নিয়ে, কিন্তু আপনি এসব খাবার দাবার আর ডাইনি নিয়ে বেহুদা কাজ করছেন। রাজা কুশিনজো তখন ধমক দিয়ে বলেন তোমার সাহস হয় কিভাবে তাকে ডাইনি ডাকার? আর তুমি কখনো আমার সামনে আমার মায়ের মৃত্যু নিয়ে কথা বলবে না, তুমি আমার আশা ভঙ্গ করে ফেলেছো। কুশিনজোর মায়ের কথা মনে পড়লে সেখানে তার মাথা দুলতে থাকে। কাং তাকে ওষুধ এনে দিলে সে সেটাও ফেলে দেয়। অন্যদিকে ইম এসে রাজদরবার থেকে বেশ কিছু গয়না ইয়োনাকে দেয়। ইয়োনা সেগুলো দেখে বলে না ভাই আমার এসব লাগবে না। ইম বলে নিয়ে যাও, মহারাজা তোমাকে এগুলো পছন্দ করে দিয়েছেন। ইয়োনা বলে না রে ভাই আমার এসব লাগবেই না, আমি রাজার সাথে কোনো ফ্লার্ট করিনি, তাহলে তিনি আমাকে কেন পছন্দ করে এসব
দিবেন? ইম একটু অবাক হয়, কারণ সে জীবনে ফ্ল্যাট নামের কোনো শব্দই শুনেনি। ইম উঠে বলে, যত যাই হোক তোমার ভালোর জন্য বলতেছি, রাজাকে খুশি করো তোমার ফ্ল্যাট দিয়ে। ইউনা তারপর রাতের বেলায় রয়্যাল কিচেনে ফিরে আসে। আজকে সে রাঁধুনি হওয়ার পর প্রথমবারের মতো রাজার জন্য কিছু রান্না করবে। তখনই কেউ একজন এসে বলে, খারাপ খবর আছে, রাজার আজকে পুরনো স্মৃতি মনে পড়েছে, তাই আমি নিশ্চিত আজ খাবার সময় কেউ একজন মারা পড়বে। তাই ইউনা সবাইকে বলে, আজকে রাত্রে আমরা এমন কিছু রান্না করব যা খেলে রাজা শান্ত হতে পারেন। তারপর সে অনেক সময় নিয়ে একটা পাস্তা বানায়। এরকম খাবার দেখে রয়্যাল কিচেনের সমস্ত রাঁধুনিদের মাথায় ঘুরে যায়। ইউনরা রাজার রুমে এসে দেখে সে রাগে জিনিসপত্র ভেঙে চুরমার করে যাইতাই অবস্থা করে ফেলেছে। রাঁধুনিরা খাবার রাখলে রাজা আদেশ করে, সবাই চলে যাও। ইউনা যখন বেরিয়ে যাবে সে ইউনাকে থামিয়ে ফেলে। সে বলে, তোমার চুলের নীল ফিতা বলে দিচ্ছে তুমি এখানকার প্রধান শেফ, তাই এখানে থেকে যাও। কুশিনজো জিজ্ঞাসা করে, তো আজ তুমি আমার জন্য কি বানিয়েছো? ইউনা বলে, মহারাজা আজ যে খাবারটি বানিয়েছি সেটা হচ্ছে ইতালিয়ান পাস্তা, এটাকে পাস্তা বলে। কিন্তু কুশিনজো বলে, কি বললে? আবার বলো। খাবারের নাম ইতালির পান্তা, জীবনে প্রথম শুনলাম। ইউনা জানায়, আরে না মহারাজা, এটা ইতালিয়ান পাস্তা, এটাকে পাস্তা বলে। রাজা বলে, ঠিক আছে ঠিক আছে, এবার খাবার চেক করে দেখো। ইউনা তারপর খাবার খেয়ে দেখায় যে এখানে 2 নাম্বার কোনো কিছু মেশানো হয়নি। এরপর ইউনা খাবার তুলে কুশিনজোকে দেয়। সে খাবারটা খাওয়ার সময় ভাবে যে, কি রে, এই খাবারে এত অদ্ভুত রকমের স্বাদ এলো থেকে। তারপর সে ওখানেই একসঙ্গে সব খেতে লাগে এবং সব সাফ করে ফেলে। কুশিনজো বলে, তুমি এই রান্না কোথায় শিখলে? ইউনা বলে, বাবার কাছ থেকে, হয়তো তিনি এখনো আমাকে খুঁজতেছেন। জবাবে কুশিনজো হাসি মুখে জানায়, তুমি যে এই জুশন রাজার শাহী রয়্যাল কিচেনের প্রধান শেফ, এটা জানলে তোমার বাবা খুশি হবেন। আমি কি ওনাকে একটা চিঠি পাঠাবো? ইউনা বলে যে, আমি কতবার বললে আপনি বিশ্বাস করবেন যে আমি এই যুগের না, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। ওই আমার হ্যান্ডব্যাগটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওখানে আমার পাসপোর্ট রাখা আছে। রাজা তো আর পাসপোর্ট চিনে না, তবে সে বলে, ঠিক আছে, আমি আমার সৈন্যদের দিয়ে তোমার ওই হ্যান্ডব্যাগটা আনিয়ে দিব। ইউনা জানায়, আমার ব্যাগে একটা বই আছে যেটার নাম মাঙ্গন রক, ওই বইটাই আমাকে এখানে নিয়ে এসেছে। কুশিনজো ইউনার প্রত্যেকটা কথাতেই অবাক হয়। ইউনা চলে গেলে সে একটা নোটবুকের ভেতরে ইউনার বলা প্রত্যেকটা কথা লিখে রাখে, আর সে নোটবুকের উপরে নামটা লিখে মাঙ্গন রক। তো বর্তমানে এক সৈন্য এসে কুশিনজোকে বলে, আপনার চাচা চন্দ্রিমা আবাসিক 7 নম্বর রোড থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। শুধুমাত্র রাস্তায় ওনার এই লকেটটা পেয়েছি। ধারণা করা হচ্ছে কেউ গোপনে আমাদের মারার পরিকল্পনা করছে। কুশিনজো তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে তার মায়ের কথা স্মরণ করে। সে অনেক দুঃখে ছিল। রয়্যাল কিচেনের প্রধান এসে বলেন, মহারাজা আপনার জন্য কি ড্রিঙ্কস এনে দিব আর হালকা কিছু নাস্তা? ইউনা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ সে রয়্যাল কিচেনের প্রধানের ডাক শুনতে পায়। তারপর সাধারণ কিছু খাবার বানিয়ে সে কুশিনজোর সামনে দেয়। কুশিনজো তখন মাতাল অবস্থায় একদম টাল হয়ে গিয়েছিল। কুশিনজো তারপর ইউনাকে টেনে ধরে তার পাশে শুয়ে দেয়। ইউনা তখন উঠে চলে যায়। রাজা তাকে আবারও কাছে টেনে নেয় আর বলে, উঠে চলে যেও না, আমার পাশে থেকো। ইউনা দেখে রাজা চোখ দিয়ে লবণাক্ত পানি ঝরছে, মানে কাঁদতেছে আর কি। ইউনা মনে মনে বলে, এই বান্দার মতলব কি এখন, আর সে কাঁদছেই বা কেন? কিন্তু কুশিনজো তাকে সেখানে কিস করে ফেলে এবং এখানে একটা রোমান্টিক দৃশ্য তৈরি হয়। আর এইখানে আমাদের 4র্থ পর্ব শেষ হয়। পরবর্তী পর্বগুলো যদি দেখতে চাও তাহলে নেক্সট লিখে কমেন্ট করো। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলেই আমরা সাথে সাথে ভিডিও আপলোড করে দেবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।